যেটা লাস্ট হয়েছিল সেটা হচ্ছে সমবৃত্তীয় গতির জন্য ত্বরণ নির্ণয় করা হয়েছিল। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে সমবৃত্তীয় গতি বলতে কি বোঝায় না, যদি কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে কিন্তু একই স্পিড নিয়ে, তবে সেটা সমবৃত্তীয় গতি। একই স্পিড একই দ্রুতিতে ঘুরছে, দ্রুতির কোনো পরিবর্তন যদি না ঘটে, সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে যদি সমবৃত্তীয় গতিতে ঘুরে তাহলে এর কোনো কৌণিক ত্বরণ থাকবে না, মানে আলফা সমান 0 হবে। কিন্তু কৌণিক ত্বরণ না থাকলেও একটা রৈখিক ত্বরণ ওর থেকে থাকবে। কেন রৈখিক ত্বরণ থাকবে না? ওর বেগের পরিবর্তন ঘটছে, ঠিক আছে। সেক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ নির্ণয় করা হয়েছিল ওমেগা স্কয়ার ইনটু আর ভি স্কয়ার বাই আর, এই জাতীয় ফর্মুলাগুলো হয়। আর অভিকেন্দ্র ত্বরণ, অভিকেন্দ্র বল, অপকেন্দ্র বল, এই জাতীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তো তারপর থেকে বা ওইটার সঙ্গে সম্পর্কিত যে কোশ্চেনটার পরবর্তীকালে বিভিন্ন সমস্যা সমাধান করতে গিয়ে আসবে অঙ্ক প্রবলেম করার ক্ষেত্রে বা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে, যে একটা বস্তু বৃত্তীয় গতিতে ঘুরছে বা একটা বৃত্তাকার পথে ঘুরছে, যেমন সূর্য আছে কেন্দ্রে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে একটা, যদি বৃত্তাকার পথে ধরে নেওয়া হয় বৃত্তাকার পথে, তাহলে এই বৃত্তাকার পথে ঘোরার জন্য কিসের প্রয়োজন, কি কোন জিনিসটা থাকলে তবে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরবে। তো সেই কোশ্চেনটা এখানে লেখা আছে বৃত্তীয় গতির জন্য কি প্রয়োজন হবে। কি প্রয়োজন হবে সিরিয়াল ওয়াইজ পরপর পরপর লিখে দেওয়া আছে না। বৃত্তীয় গতি যদি হয় মানে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখানো আছে, ক্লকওয়াইজও ঘুরতে পারে, তাহলে এই গতি পথটা অতি অবশ্যই একটা বৃত্তাকার পথ, ঠিক আছে। বৃত্তাকার পথ যদি হয় তাহলে যে কোনো বিন্দুতে বেগটা স্পর্শক বরাবর হবে, যে কোনো বিন্দুতে। এইখানে যখন বস্তুটা ঘুরতে ঘুরতে এইখানে আছে তখন বেগটা এইখানে স্পর্শক বরাবর, যদি এইখানে চলে আসে সেইখানে স্পর্শক বরাবর হবে। তাহলে যত ক্রমাগত ও অবস্থানটা পাল্টাতে থাকবে তত বেগের দিকটা ক্রমাগত পরিবর্তিত হবে। বেগের মান পরিবর্তিত না হলেও দিক পরিবর্তিত হবে, যেহেতু সমবৃত্তীয় গতি পড়ছিলাম, ঠিক আছে। আর বেগের দিক পরিবর্তন হওয়া মানে হচ্ছে বেগের পরিবর্তন ঘটা, অর্থাৎ এখানে বেগের পরিবর্তন হচ্ছে ক্রমাগত, যেহেতু দিক পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন ঘটা মানে কি, বেগের পরিবর্তন ঘটা মানে সেখানে একটা ত্বরণতি অবস্থায় থাকবে, কারণ ত্বরণের সংজ্ঞাই ছিল বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে এখানে যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে তাহলে অতি অবশ্যই ত্বরণ থাকবে, এবং সেই ত্বরণটাই আমরা দেখেছিলাম ক্যালকুলেশন করে ত্বরণের দিকটা হয় কেন্দ্রের দিকে, তাই এটাকে অভিকেন্দ্র ত্বরণ নাম দেওয়া হয়েছিল, অভিকেন্দ্র ত্বরণ। আর যদি কোনো একটা বস্তু ত্বরণ টিকে থাকে, ত্বরণ কখন থাকা সম্ভব, যদি একটা বল প্রযুক্ত হয় তবেই ত্বরণ থাকা সম্ভব, ঠিক আছে। এখানে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে কেন্দ্রের অভিমুখে একটা ত্বরণ থাকবে, যেটাকে অভিকেন্দ্র ত্বরণ বলা হয়। তাহলে যেহেতু কেন্দ্রের দিকে একটা ত্বরণ আছে, অতি অবশ্যই কেন্দ্রের দিকে একটা বল প্রযুক্ত হয়েছে, তাছাড়া এই ত্বরণটা থাকা সম্ভব নয়। এই যে কেন্দ্রের দিকে বল, এটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বল ছাড়া অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি হবে না, ঠিক আছে। তাহলে এই যেহেতু ত্বরণ বর্তমান, তাহলে ত্বরণের জন্য কি প্রয়োজন, একটা বল প্রয়োজন। তাহলে বৃত্তীয় গতি যেটা কোশ্চেন ছিল, বৃত্তীয় গতির জন্য কি প্রয়োজন, বৃত্তীয় গতির জন্য মেন কথা হচ্ছে একটা বলের প্রয়োজন। সেই বলটা কি, সেই বলটা হচ্ছে এই অভিকেন্দ্র বলটা, যার দিক হচ্ছে কেন্দ্রের দিকে, এবং ফর্মুলাটা হবে এই জাতীয় একটা ফর্মুলা, আগের দিন ডেরিভেশন করা হয়েছিল, ঠিক আছে। এটা বলে রাখলাম কারণ এর পরবর্তী যে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে হবে তাতে বারবার এই কোশ্চেনটাই ফিরে আসবে যে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে বৃত্তাকার পথে ঘোরার জন্য কি প্রয়োজন, না বৃত্তাকার পথে ঘোরার জন্য একটা অভিকেন্দ্র বলের প্রয়োজন। এবার অভিকেন্দ্র বলটা কোথা থেকে আসবে সেটা মানে সমস্যাটার উপর নির্ভর করছে, প্রবলেমটার। যেমন একটা সুতো বেঁধে পাথরকে ঘোরাচ্ছি, একটা পাথর সুতো দিয়ে বাঁধা আছে ঘোরাচ্ছে, তাহলে অভিকেন্দ্র বল কে সরবরাহ করবে, না আমরাই করব। কি করি আমরা, পাথরটাকে সুতো দিয়ে টেনে ধরে থাকি, সেটা অভিকেন্দ্র বল সরবরাহ করবে। এই হচ্ছে বৃত্তীয় গতি সৃষ্টির পেছনে কারণ, অভিকেন্দ্র বল ছাড়া বৃত্তীয় গতি সৃষ্টি হবে না। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা আগের দিন আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সমবৃত্তীয় গতি, অর্থাৎ যদি একই স্পিডে ঘুরে তবে ঘটনাটা কি ঘটবে। এখন যদি একই স্পিডে না ঘুরে, যদি বেগটা ক্রমাগত আস্তে আস্তে বাড়তে থাকে কিংবা বেগটা ক্রমাগত আস্তে আস্তে কমতে থাকে, এরকম ঘটনা যদি হয়, ত্বরণ কিংবা মন্দন নিয়ে চলে, বেগের কমা বাড়া হয়, মানটারও পরিবর্তন হচ্ছে, তখন
ত্বরণের দিক কি হবে বা না হবে সেগুলো ক্যালকুলেশন করতে হবে। তারপরে হেডিং দিতে পারো অসমবৃত্তীয় গতির জন্য। আগের দিন ছিল সমবৃত্তীয় গতি, অসমবৃত্তীয় গতির জন্য ক্যালকুলেশন গুলো একটু দেখো। অসমবৃত্তীয় গতি, অসমবৃত্তীয় গতি মানে কি? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে ঠিকই, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এর বেগের দিক তো ক্রমাগত পরিবর্তন, ধরে নিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, বেগের দিক তো ক্রমাগত পরিবর্তিত হবে। যে কোনো বিন্দুতে থাক, বেগের দিকটা হবে সেই বিন্দুতে স্পর্শক বরাবর। কিন্তু অসমবৃত্তীয় গতি বলতে কি বোঝায়? বেগের দিক তো পরিবর্তিত হচ্ছে, তার সাথে সাথে বেগের মানও পরিবর্তিত হবে, বেগের মানটা হয় বাড়বে কিংবা কমবে, এরকম যদি হয় সেগুলোকে অসমবৃত্তীয় গতি বলে। এখন এই অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ কত হবে, বেগ কত হবে ইত্যাদি গুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের ভেক্টরের কিছু কনসেপ্ট দরকার, ঠিক আছে? তো অসমবৃত্তীয় গতি পড়ার আগে একটা জিনিস একটু দেখে নাও, এটা দরকার হবে অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে। সেটা হচ্ছে, ধরে নেওয়া যাক যে কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, এটা মোটামুটি ধরে নাও বৃত্তাকার পথ। এই হচ্ছে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু ঘুরছে, ধরে নিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরছে, বারবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কারণ হচ্ছে আগের দিনই বলা হয়েছিল বা আগের ক্লাসগুলোতে জেনেছো যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে ধনাত্মক ধরা হয়, আর ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে ঋণাত্মক ধরা হয়। ধনাত্মক ধরেই ক্যালকুলেশন গুলো করছি, ঋণাত্মক ধরলে সেই অনুসারে চেঞ্জ হয়ে যাবে। এই তার হচ্ছে কেন্দ্র। আচ্ছা, কেন্দ্র যদি হয়, একটা বস্তু কণা এর মধ্যে ঘুরছে, তার কোন একটা অবস্থান যদি আমাকে চিহ্নিত করতে হয়, তাহলে একটা রেফারেন্স ফ্রেম দরকার, অর্থাৎ নির্দেশ তন্ত্র দরকার। বৃত্তীয় গতির ক্ষেত্রে নির্দেশ তন্ত্রটাকে বলেছিলাম পোলার নির্দেশ তন্ত্র, মানে আর কমা থিটা দ্বারা ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে? তো আর কমা থিটা যদি ইন্ডিকেট করতেও হয়, তাহলেও আমাদের কিন্তু দুটো অক্ষের দরকার হবে, এক্স আর ওয়াই অক্ষ, ঠিক আছে? তো ছবিতে এক্স আর ওয়াই অক্ষ দুটো এখানে, এইদিকে ধরে নিচ্ছি এক্স অক্ষ, আর এই দিক বরাবর এদিক বরাবর হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, এদিকে y অক্ষ, এদিকে নেগেটিভ y, এদিকে নেগেটিভ x আছে। বস্তু কণাটা ঘুরতে 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 কোন একটা টাইমে এইখানে আছে বলে ধরে নিচ্ছি, এটা হচ্ছে P বিন্দু, কণাটা এখানে অবস্থিত। এখন এই যে x অক্ষ বরাবর দিক, এই দিকে একক ভেক্টরটা কি? x অক্ষ বরাবর একক ভেক্টরটাকে সচরাচর আমরা i ক্যাপ দ্বারা ইন্ডিকেট করি x অক্ষ বরাবর, y অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা j ক্যাপ দ্বারা ইন্ডিকেট করি, ঠিক আছে? এখন আমরা জানি যে কোন একটা বিন্দুতে যখন কোন একটা কণা আছে ঘুরতে ঘুরতে, তখন ওই বিন্দুতে তার বেগের অভিমুখ কি হবে? বেগের অভিমুখ হবে স্পর্শক বরাবর, ঠিক আছে? তাহলে স্পর্শক বরাবর একটা দিক আমরা ধরে নিচ্ছি, এইটা হচ্ছে স্পর্শক বরাবর একটা দিক, স্পর্শক বরাবর একটা দিক। আর এর অবস্থান ভেক্টরটা কোন দিকে হবে? অবস্থান ভেক্টর হবে, অবস্থান ভেক্টর বলতে আমরা কি জানি, যে মূল বিন্দু থেকে বস্তুটা যেখানে অবস্থিত সেটা যদি একটা সরল রেখা দ্বারা যোগ করে দিই, সেটা হবে অবস্থান ভেক্টর, ঠিক আছে? আমরা অবস্থান ভেক্টরের দিক হবে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দিকে, ঠিক আছে? এখন এই অবস্থান ভেক্টর বরাবর যদি আমরা একটা ভেক্টর ধরে নিই, যে মূল বিন্দু থেকে বস্তুটাকে একটা লাইন দ্বারা যোগ করে দিলাম, ঠিক আছে, এবং এটাকে বাড়িয়ে দিলাম, এইদিকে একটা দিক ধরে নিচ্ছি, এই দুটো দিক কিন্তু স্পর্শক আর ব্যাসার্ধ বরাবর বাইরের দিক,
এই দুটো পরস্পরের উপর লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, যেহেতু স্পর্শক আর ব্যাসার্ধ আমরা জানি পরস্পরের উপর লম্ব হয়, অঙ্ক থেকে পড়েছে, ঠিক আছে। এখন ধরে নিচ্ছে এটাকে যেহেতু স্পর্শক সেহেতু স্পর্শকের ইংলিশ হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই দিক বরাবর একক ভেক্টরটাকে আমরা ক্যাপিটাল টি মাথায় ক্যাপ দিয়ে ইন্ডিকেট করছি। টি মানে হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে স্পর্শ, টি ক্যাপ মানে হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর। আর এইটা কি স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, এটা তো অভিলম্ব, যেহেতু অভিলম্ব নরমাল, ইংলিশটা হচ্ছে নরমাল, তাই এন ক্যাপ দিচ্ছি, ক্যাপিটাল এন ক্যাপ। টি মানে হচ্ছে টি ক্যাপ মানে হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর, আর এন ক্যাপ মানে হচ্ছে অভিলম্ব বরাবর একক ভেক্টর, স্পর্শকের উপর যেটা অভিলম্ব সেই বরাবর একক ভেক্টরটা। কিন্তু মনে রাখতে হবে এন ক্যাপের দিকটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে নয়, বাইরের দিকে। এই দুটো দিক ধরলাম। এখন আমাদের কাজ হচ্ছে টি ক্যাপ আর এন ক্যাপ এই দুটোকে একটু নির্ণয় করে নেওয়া। কিভাবে আমরা টি ক্যাপ আর এন ক্যাপটাকে নির্ণয় করব? না, আমরা তো দুটো অক্ষ আমরা ধরে নিচ্ছি x আর y অক্ষ। এইখানে যদি x আর y অক্ষটাকে আঁকি ডট 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 করে x অক্ষের সাথে, বলো বলো, এটা x অক্ষ আর y অক্ষ দুটো অক্ষ। আচ্ছা, এই P বিন্দুতে যেখানে কণাটা অবস্থিত, এটা তো, আচ্ছা এটা মূল বিন্দু ও, এটা P বিন্দু, P টা পরের নামটা লিখছি। আচ্ছা, P বিন্দুতে x অক্ষের সমান্তরালে একটা লাইন কল্পনা করে নিচ্ছি, x অক্ষের সমান্তরালে একটা লাইন কেন কল্পনা করলাম না, এই দিকটা হবে কার দিক, i ক্যাপের দিক অতি অবশ্যই, কারণ x অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে i ক্যাপ, তাহলে i ক্যাপের দিকে এটা। একই রকম ভাবে y অক্ষ বরাবর দিকটা কল্পনা করে নিচ্ছি, এই দিকে, এটা কার দিক, এটা j ক্যাপের দিক। এখন এই i ক্যাপ আর j ক্যাপের দিকগুলো যদি আমার জানা থাকে, তাহলে n ক্যাপ আর t ক্যাপটা বের করে নেওয়া যাবে। কিভাবে বের করে নেওয়া যাবে না, p বিন্দুটা যেহেতু এখানে আছে, p বিন্দুর স্থানাঙ্ক আমরা কি দিয়ে ইন্ডিকেট করব, p বিন্দুর স্থানাঙ্ক দুটো জিনিস দিয়ে ইন্ডিকেট করা হবে। এটা যদি p বিন্দু হয়, স্থানাঙ্ক r, থিটা, এটা দ্বারা ইন্ডিকেট করা হবে, r, থিটা। r কোনটা, r হচ্ছে মূল বিন্দু থেকে p বিন্দু পর্যন্ত, এই o থেকে p পর্যন্ত দূরত্বটা হচ্ছে r, তাহলে এইটুকু হচ্ছে r। আর থিটা কোনটা, থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যতটা কোণ করেছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে এই হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক r, থিটা। যদি হয় এইটুকু অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে অতি অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কারণ এইটা এইটা সমান্তরাল, এটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। কারণ থিটা যদি হয়, তাহলে দেখো i ক্যাপটাকে দুটো উপাংশে ভাঙা যেতে পারে। কি কি উপাংশ, একটা হচ্ছে n ক্যাপ বরাবর একটা উপাংশ পাবো, কি n ক্যাপ বরাবর উপাংশটা হবে, এদিকে যেহেতু অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এদিকে হবে i ক্যাপ ইনটু cos থিটা উপাংশটা ওইদিকে হয়, থিটা যেদিকে কোণটা থাকে। আরেকটা ঠিক পাবো এর সাথে লম্ব, লম্ব মানে এই দিক বরাবর, n ক্যাপের সাথে লম্ব এই দিক বরাবর আরেকটা উপাংশ পাবো, এদিকে উপাংশটা কত হবে, অতি অবশ্যই i ক্যাপ sin থিটা উপাংশ হবে। তাহলে i ক্যাপটাকে দুটো উপাংশে ভাঙলাম, একটা n ক্যাপ বরাবর i ক্যাপ cos থিটা, এদিকে i ক্যাপ sin থিটা। একই রকম ভাবে j ক্যাপটাকেও দুটো উপাংশে ভাঙতে পারি, কোন কোন দিকে, একটা n ক্যাপের দিকে, একটা t ক্যাপের দিকে। উপাংশে ভাঙলে আমরা কি কি পাবো, আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা থিটা হবে, এই অ্যাঙ্গেলটা থিটা হবে। কেন থিটা হবে না, দেখো এই i ক্যাপ আর j ক্যাপ, সরি এদিকে i ক্যাপ এদিকে j ক্যাপ, এই i ক্যাপ আর j ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি পুরোটা, তাহলে শুধুমাত্র এইটুকু কোণ কত হবে, এইটুকু কোণ হচ্ছে থিটা, তাহলে এইটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এইটা রাইট চিহ্ন দেওয়া আছে যেটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো টি ক্যাপ আর এন ক্যাপ যে দুটো দিক আঁকা আছে, এগুলোর মধ্যে কোনটাও 90 ডিগ্রি, তার মধ্যে এইটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটা অতি অবশ্যই থিটা হতে হবে, তাহলে এইদিকে আমাদের থিটা। এখন জে ক্যাপটাকে যদি দুটো উপাংশে ভাঙি, তাহলে টি ক্যাপের দিকে একটা উপাংশ পাবো, কি উপাংশ পাবো,
এদিকে জে ক্যাপ, এদিকে অ্যাঙ্গেলটা থিটা আছে, তাহলে অতি অবশ্যই এদিকে উপাংশটা হবে, আচ্ছা ছবিটা একটু মুছছি, এদিকে উপাংশ হবে জে ক্যাপ ইনটু cos থিটা উপাংশ। আরেকটা উপাংশ পাবো এন ক্যাপের দিকে, এইদিকে উপাংশটা কি হবে অতি অবশ্যই জে ক্যাপ ইনটু sin থিটা, ঠিক আছে। তাহলে কি করা হলো, জাস্ট আই ক্যাপ আর জে ক্যাপটাকে দুটো উপাংশে ভাঙা হয়েছে। কোন কোন দিকে, একটা এন ক্যাপ বরাবর উপাংশে ভাঙা হয়েছে, আর একটা হচ্ছে টি ক্যাপ বরাবর উপাংশে ভাঙা হয়েছে। মানে ছবিটা থেকে যদি দেখা যায় আমরা কি নির্ণয় করতে চাইছিলাম, নির্ণয় করতে চাইছিলাম এন ক্যাপ মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে উপাংশটা কত, আর টি ক্যাপ মানে স্পর্শক বরাবর উপাংশটা কত, ঠিক আছে। এই ছবিটা থেকে কি বুঝতে পারি যে এন ক্যাপ যেদিকে আমরা ঘুরেছিলাম সেদিকে দুটো ভেক্টর আছে, কি কি, একটা হচ্ছে এই আই ক্যাপ cos থিটাটা, আর একটা হচ্ছে এই জে ক্যাপ sin থিটাটা। তাহলে অতি অবশ্যই এন ক্যাপ সমান হবে এই দুটোর যোগফল, কি হবে আই ক্যাপ ইনটু cos থিটা আর প্লাস জে ক্যাপ ইনটু sin থিটা। কারণ এই দুটো ভেক্টরই ওই একই দিকে আছে, এন ক্যাপের দিকে আছে। যে দিকটা আমরা এন ক্যাপের দিক হিসাবে ধরেছিলাম সেই দিকে কেবলমাত্র দুটো ভেক্টর আছে, তার মানে এই দুটো যোগফল কি অবশ্যই হবে এন ক্যাপ। এটা হচ্ছে নরমাল ডিরেকশনে বা অভিলম্বের দিকে একক ভেক্টর। একই রকম ভাবে টি ক্যাপটা যদি আমরা নির্ণয় করতে চাই অর্থাৎ স্পর্শক বরাবর একক ভেক্টর, স্পর্শক বরাবর একক ভেক্টর টি ক্যাপ সমান হবে, দেখো এদিকে কি কি ভেক্টর আছে, একটা হচ্ছে টি ক্যাপটা যেদিকে আমরা ধরেছি সেই দিকে একটা ভেক্টর আছে এইটা জে ক্যাপ cos থিটা, আর আরেকটা উপাংশ আছে আই ক্যাপ sin থিটা, কিন্তু সেইটা বিপরীত দিকে, যেদিকে আমরা টি ক্যাপ ধরেছি ঠিক তার উল্টো দিকে। আর যদি উল্টো দিকে হয় তাহলে একটা মাইনাস সাইন দিতে হবে, তাহলে টি ক্যাপ সমান হবে মাইনাস আই ক্যাপ sin থিটা। আই ক্যাপ sin থিটা যেহেতু উল্টো দিকে আছে তাই মাইনাস আই ক্যাপ sin থিটা, আর এইদিকে জে ক্যাপ cos থিটাটা আছে তাহলে প্লাস জে ক্যাপ cos থিটা। এটা এই হচ্ছে স্পর্শক বরাবর একক ভেক্টর আর অভিলম্ব বরাবর একক ভেক্টর। এই একক ভেক্টর গুলোকে আমার একটু দরকার পরের ক্যালকুলেশন করার জন্য, আর কম্পিটিটিভ এক্সামের জন্য এই একক ভেক্টর গুলোকে একটু জাস্ট মনে রেখে দেবেন যে স্পর্শক বরাবর একক ভেক্টর কত হবে আর অভিলম্ব বরাবর একক ভেক্টর এন ক্যাপটা কত হবে, টি ক্যাপটা কত হবে, এগুলো জাস্ট ফর্মুলাটা এখানে যা ফর্মুলা এসেছে সেই ফর্মুলা অনুসারে একটু মনে রেখে দেবেন, ঠিক আছে। এটা পরের ক্যালকুলেশনে আমার প্রয়োজন হবে। টার্মের মানেগুলো একটু খেয়াল রাখবেন, যে টি ক্যাপ এখানে যে টি ক্যাপ ব্যবহার করা হয়েছে মানে স্পর্শক বরাবর একক ভেক্টরটা, আর এন ক্যাপ মানে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একক ভেক্টরটা। অতি অবশ্যই এই টি ক্যাপ আর এন ক্যাপ এই দুটো পরস্পরের উপর লম্ব, যেমন x আর y পরস্পরের উপর লম্ব সেরকম টি ক্যাপ আর এন ক্যাপও পরস্পরের উপর লম্ব। এই দুটো দিকে একক ভেক্টরের ফর্মুলা উপাংশে বিভাজন করে এরকম এসে পড়ে দাঁড়িয়েছে। এই দুটো ফর্মুলা পরেরটাতে কাজে লাগবে, তাই হচ্ছে একটু খেয়াল রাখবেন, নোট ডাউন করে রাখবেন। আচ্ছা এটা টপিকটা করা হলো কেন, করা হলো এই কারণে আমরা অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করতে চাইছিলাম, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করা হয়েছে, অসমবৃত্তীয় গতির জন্য ত্বরণ নির্ণয় করতে চাইছি যে কোন দিকে হবে আর তার মানই বা কত হবে। এখন সেইখানে আসা যাক অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে, ছবিটাকে মুছছি আমি। বলো বলো কোনটাতে, এটা এটা আই ক্যাপ cos থিটা, এটা জে ক্যাপ sin থিটা।
আচ্ছা, এখন অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে যদি ত্বরণ নির্ণয় করতে হয়, ধরে নেওয়া যাক এই হচ্ছে বৃত্তাকার পথ, যে বৃত্তাকার পথে বস্তুটা ঘুরছে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনেই ঘুরছে, ধরে নিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এই হচ্ছে বৃত্তপথের কেন্দ্র। কেন্দ্রতে দুটো অক্ষ যথারীতি আমরা ধরে নিচ্ছি, এই দিক বরাবর হচ্ছে এক্স অক্ষ বা আই ক্যাপের দিক, আর ঠিক তার সাথে লম্বভাবে থাকবে এদিকে ওয়াই অক্ষ বা জে ক্যাপের দিক। ঠিক আছে, বস্তুটা ঘুরতে ঘুরতে কোনো একটা সময় এইখানে আসে, এটা হচ্ছে বস্তুর অবস্থান পি বিন্দু। এখন অবস্থান ভেক্টর কোনটা? অবস্থান ভেক্টর হবে, এটা যদি মূল বিন্দু আমরা ধরে নিই, মূল বিন্দু থেকে ওই বিন্দু যোগ করে দিলাম, এই রেখাটাই হবে অবস্থান ভেক্টর এবং দিকটা হবে মূল বিন্দু থেকে বস্তুটার দিকে, মানে এইদিকে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, এখন পি বিন্দু যদি হয়, এটা পি বিন্দু, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে r, থিটা। ছবিতে r, থিটা কোনটা? r কোনটা থিটা? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ধনাত্মক x অক্ষের সাথে যতটা কোণ করেছে। আর কোনটা? আর টা হচ্ছে ও থেকে পি পর্যন্ত যে রেখাটা টেনেছি সেই রেখা দৈর্ঘ্যটা হচ্ছে আর, শুধুমাত্র দৈর্ঘ্যের মানটা হচ্ছে আর। এটা হচ্ছে স্থানাঙ্ক। এখন পি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি আমরা দেখতে চাই, অবস্থান ভেক্টর সমান পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? নিশ্চয়ই ও থেকে পি পর্যন্ত ভেক্টরটা, এটা হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এইটাকে যদি আমরা আর ভেক্টর হিসাবে চিহ্নিত করি, আর ভেক্টর, তাহলে যে কোনো ভেক্টরের আমরা কি জানি, যে কোনো ভেক্টরের একটা মান আছে আর একটা দিক আছে। মানটা কত? মান মানে ও থেকে পি পর্যন্ত বাহুটার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে আর, সিম্পল যেটা ধরেছে স্থানাঙ্ক যেটা আর আছে সেটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে মান। আর দিকটা বোঝানোর জন্য একটা একক ভেক্টর লাগে, তাহলে এই আর এর দিকটা বোঝানোর জন্য বা ওপি এর দিকটা বোঝানোর জন্য কোন একক ভেক্টরটা আমরা ব্যবহার করব? দেখো এর আগের যেটা ছবি আঁকা হয়েছিল, দুটো ভেক্টর ধরা হয়েছিল, একটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে একটা একক ভেক্টর ধরা হয়েছিল, এইদিকে একক ভেক্টর, যেটাকে নাম দেওয়া হয়েছিল এন ক্যাপ। আরো একটা একক ভেক্টর ধরা হয়েছিল, সেটা হচ্ছে স্পর্শক বরাবর এইদিকে, স্পর্শক বরাবর এইদিকে, যেটা নাম দেওয়া হয়েছিল টি ক্যাপ। টি মানে হচ্ছে ট্যানজেন্ট, এন মানে হচ্ছে নরমাল। ঠিক আছে, তাহলে এখন ওপি ভেক্টরের দিক কোনটা? ও থেকে পি এর দিক। যেটা এন ক্যাপের দিক সেটাই হচ্ছে ও থেকে পি এর দিক, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে। তাহলে এইখানে ওপি ভেক্টর সমান হচ্ছে ওপি ভেক্টরের মান হচ্ছে আর, আর দিকটা বোঝানোর জন্য নিশ্চয়ই আমরা এন ক্যাপটা বসিয়ে দিতে পারি, এন ক্যাপটা হচ্ছে ওপি ভেক্টরের দিক। তাহলে এই হচ্ছে অবস্থান ভেক্টর, আর ভেক্টর সমান আর ইনটু এন ক্যাপ। এন ক্যাপ কত হবে, টি ক্যাপ কত হবে আগের অনুসারে বার করা হয়েছে, সেটা যদি আমরা ওখানে বসাই, তাহলে পি এর অবস্থান ভেক্টর মানে আর ভেক্টর সমান আমরা কত পাবো? একটা তো আর আছে মানটা, আর এন ক্যাপের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, এন ক্যাপের জায়গায় বসাবো আই ক্যাপ cos থিটা প্লাস জে ক্যাপ sin থিটা। এটি, এটা হচ্ছে আর ভেক্টরের বা পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। ঠিক আছে, আমরা কি নির্ণয় করব আবারও বলে রাখি, নির্ণয় করতে চাইছি ত্বরণ। ত্বরণ কিভাবে পাবো? আচ্ছা, নিচের দিকে ছবিটা একটু মুছছি, কিভাবে ত্বরণ বার করবো সেটা একটু রিদমটা একটু দেখে নাও, যে ত্বরণটা কিভাবে নির্ণয় করব। কোন একটা বিন্দু যদি অবস্থান ভেক্টর আমাদের জানা থাকে বা অবস্থানটা জানা থাকে, তাহলে আমরা জানি অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে বেগ ভি ভেক্টর সমান কত পাবো? ভি ভেক্টর হবে এর ডেরিভেটিভ ডি আর ভেক্টর ডিটি, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে বেগ পাবো। ঠিক আছে, ত্বরণ কিভাবে পাবো? ত্বরণ যদি এ ভেক্টর হিসাবে চিহ্নিত করি, এ ভেক্টর মানে কি? এ ভেক্টর হচ্ছে বেগ, যেটা বেগ বেরোবে বেগের যদি আবার ডেরিভেটিভ করি ডিভিডিটি, তাহলে ত্বরণ পাবো। এইভাবে আমরা ক্যালকুলেশনটা করে যাব। আর অবস্থান ভেক্টরটা পেয়েছি, এর যদি সময়ের সাপেক্ষে একবার ডেরিভেটিভ করি তাহলে বেগ পাবো, যেটা বেগ পাবো তার আবার ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো। তাহলে প্রথমে আসা যাক
বেগটাকে নির্ণয় করি, তারপর ত্বরণ নির্ণয় করি। ঠিক আছে, নিচের এটা মুছছি, আশা করি লেখা আছে। ঠিক আছে, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তাহলে পি কণার বেগ সমান, যদি ভি ভেক্টর আমরা ধরে নিই, তাহলে ভি ভেক্টর সমান কি হবে, অবস্থান ভেক্টর যদি আর হয় তাহলে ডি আর ভেক্টর ডিটি। এইটি আর ভেক্টর তো পাওয়া গেছে, আর ভেক্টর এইটা হবে। তাহলে আবারও লিখতে পারি ভি ভেক্টর সমান হবে ডি ডিটি অফ আর ভেক্টর মানে পুরোটা, তাহলে আর ইনটু যেটা আছে আই ক্যাপ cos থিটা প্লাস জে ক্যাপ sin থিটা। এখন ডেরিভেটিভটা আমাদেরকে করতে হবে। ডেরিভেটিভ করার সময় আমরা জানি যেগুলো ধ্রুবক রাশি সেগুলো বাইরে বেরিয়ে চলে আসে। ধ্রুবককে এখানে আরটা হচ্ছে ধ্রুবক রাশি। কেন আরটা ধ্রুবক রাশি? না পি বিন্দুটা যেখানেই থাকুক না কেন, আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধটা তো সব জায়গাতে একই, তাহলে আরটা যেহেতু ধ্রুবক সেহেতু বাইরে বেরিয়ে চলে আসবে। যেগুলো চলরাশি সেগুলোর ডেরিভেটিভ করতে হবে। চলরাশি কোনটা? থিটাটা হচ্ছে চলরাশি। কেন থিটাটা চলরাশি? না পি কোণটা যদি এইখানে না থেকে এইখানে থাকতো, আর একটু খানিকটা এগিয়ে গেছে, তাহলে থিটার মানটা খানিকটা বেড়ে যেত। তাহলে থিটাটা ক্রমাগত পরিবর্তনশীল, কিন্তু আরটা হচ্ছে ধ্রুবক, একই থেকে যাবে। তাই আরটাকে বাইরে বের করে নিয়ে চলে আসো এবং বাকিটার ডেরিভেটিভ করো। cos থিটার ডেরিভেটিভ আর sin থিটার ডেরিভেটিভ। তাহলে ভি ভেক্টর সমান আরটা বাইরে বেরিয়ে এলো। আচ্ছা, আর বাইরে বেরিয়ে এলো, বোঝার সুবিধার জন্য একটা লাইন লিখে দিচ্ছি। সেটা হচ্ছে ডেরিভেটিভটা যখন করব তখন আই ক্যাপ তো একক ভেক্টর, এর মানটা তো এক, মানে এটাও একটা ধ্রুবক রাশি। তাহলে ডেরিভেটিভ কার হবে? ডেরিভেটিভ হবে ডি ডিটি অফ cos থিটার একটা ডেরিভেটিভ হবে প্লাস প্লাস জে ক্যাপ তো আছে, আর sin থিটার ডেরিভেটিভ হবে ডি ডিটি অফ sin থিটা। ঠিক আছে, এটি এবার জাস্ট ডেরিভেটিভটা করে নাও কত হচ্ছে। তাহলে ভি ভেক্টর সমান আরটা তো আছে, আর থাকলো cos থিটার ডেরিভেটিভ হয় মাইনাস sin থিটা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো, cos থিটার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin থিটা। তাহলে cos থিটা যদি ডেরিভেটিভ করি তাহলে i ক্যাপ তো আছেই, আর এটা মাইনাস sin থিটা মানে মাইনাস i ক্যাপ sin থিটা, এটা পুরো থাকবে। আর এখানে sin থিটা তার ডেরিভেটিভ আছে, sin থিটার ডেরিভেটিভ হয় শুধুমাত্র cos থিটা, তাহলে প্লাস জে ক্যাপ আর sin থিটার ডেরিভেটিভ শুধুমাত্র cos থিটা। তাহলে এই দুটো টার্ম পড়ে থাকছে এইটি। এখন খেয়াল করে দেখো যে এই যে জিনিসটা বেরোলো, ঠিক আছে, এই যে জিনিসটা বেরোচ্ছে মাইনাস আই ক্যাপ sin থিটা প্লাস জে ক্যাপ cos থিটা। আগে দেখো যেটা লেখা ছিল টি ক্যাপ আর এন ক্যাপ, টি ক্যাপ এর ফর্মুলা ছিল এইটা মাইনাস আই ক্যাপ sin থিটা জে ক্যাপ cos থিটা। তার মানে ভি ভেক্টর সমান আমরা লিখতে পারি, সরি আরো একটা টার্ম থাকবে, সেটা হচ্ছে ডি থিটা ডিটি, একটা টার্ম থাকে। যেহেতু এটা থিটা এটা টি আছে, তাহলে ডেরিভেটিভ করার সময় ডি থিটা ডিটি বলে একটা টার্ম লাস্টে থেকে যাবে। ঠিক আছে, এইখানেও থাকবে ডি থিটা ডিটি, এখানেও থাকবে ডি থিটা ডিটি, দুটো কমন নিয়ে বাইরে বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে আর এটা কি, এটা পুরোটা হচ্ছে টি ক্যাপ, থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটা টি ক্যাপের এক্সপ্রেশনটা দেখো এইটাই আছে। ঠিক আছে, আর ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি মানে কি, ডি থিটা ডিটি মানে তো ওমেগাটা, কৌণিক বেগ, যদি ওমেগা কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এই বিন্দুতে কৌণিক বেগ হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা তাৎক্ষণিক কৌণিক বেগটা ঠিক পি বিন্দুতে যখন আছে তখন কৌণিক বেগ কত, তাহলে এই। তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি সাজিয়ে ভি ভেক্টর সমান
ওমেগা ইনটু আর ইনটু টি ক্যাপ, যেখানে ওমেগা ইনটু আর এটা হচ্ছে ভি ভেক্টরের মানটা আর টি ক্যাপ হচ্ছে ভি ভেক্টরের দিকটা। এর আগে যে ক্যালকুলেশন করা হয়েছে তার সাথে দেখো মিলে যাবে। এর আগে আমরা যে ক্যালকুলেশন গুলো করেছিলাম তাতে দেখো বেরিয়েছিল যে ভি আর ওমেগার মধ্যে কি সম্পর্ক ছিল, ভি আর ওমেগার মধ্যে ছিল ভি সমান হয় ওমেগা ইনটু আর, এটা স্কেলার সম্পর্ক, মানে বেগের মানটা হবে ওমেগা ইনটু আর এর সাথে সমান। এখানেও দেখো ওমেগা ইনটু আর এসছে, এটা কি বেগের মান নির্দেশ করবে, মানে ভিটাকে নির্দেশ করবে। আর টি ক্যাপটা তো দিক নির্দেশ করবে, দিকটা কোন দিকে, টি ক্যাপের দিক হচ্ছে স্পর্শক বরাবর। এমনিতেও আমরা জানি যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার বেগের দিক হবে স্পর্শক বরাবর। এখানে ম্যাথমেটিক্যালি বেরিয়ে গেল যে বেগ একটা মান থাকবে, একটা দিক, দিকটা হচ্ছে স্পর্শক বরাবর, মানটা হবে ওমেগা ইনটু আর এর সাথে সমান। এটি এটা হচ্ছে ভি বেরোবে, কিন্তু আমার কাজ হচ্ছে ত্বরণ নির্ণয় করা। ক্যালকুলেশনের স্টেপগুলো একটু খেয়াল রাখবে। প্রথমে অবস্থান ভেক্টর বার করলাম, আর ভেক্টর কত, আর এর যদি ডেরিভেটিভ করি তাহলে ভি ভেক্টর বেগ পাবো, আবার বেগের যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণ পাবো। ঠিক আছে, এখন আসলে বেগের ডেরিভেটিভ ত্বরণটা কত বেরোবে, ওমেগা ইনটু আর ইনটু টি ক্যাপ বেরিয়েছে। এদিকে একটু মুছছি। পি কণা ত্বরণ সমান, যদি এ ভেক্টর হিসেবে ধরে নিই তাহলে এ ভেক্টর সমান হবে ডি ডিটি অফ ভি ভেক্টর, বেগের যদি ডেরিভেটিভ করি তাহলে ত্বরণ পাবো। এখন বেগ তো আমাদের এটা তো বেরিয়েই গেছে, তাহলে এর ডেরিভেটিভ কর, এটাকে ওখানে বসাও। এই ডেরিভেটিভটা একটু বড় হবে, ঠিক আছে। আচ্ছা, এ ভেক্টর সমান ডি ডিটি অফ, ঠিক আছে, ওমেগা আছে, আর আছে, আর একটা টি ক্যাপ আছে, ঠিক আছে। এখন টি ক্যাপ না লিখে টি ক্যাপের যেটা ফর্মুলা সেটা বসাচ্ছি। টি ক্যাপের ফর্মুলা হচ্ছে যেটা আছে মাইনাস আই ক্যাপ সাইন থিটা আর প্লাস জে ক্যাপ cos থিটা। এটা টি ক্যাপ বসতো, টি ক্যাপের জায়গায় জাস্ট এটা বসিয়ে দিয়েছি। এরপর এর ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভের নিয়ম হচ্ছে ধ্রুবকগুলো বাইরে বেরিয়ে আসবে আর তারপর চলরাশিগুলোর ডেরিভেটিভ করতে হবে। তো এখানে ধ্রুবক আর চলরাশি কে কে আছে, যথারীতি যেমন বলা হলো আর আরটা ব্যাসার্ধ যেহেতু সেহেতু ধ্রুবক, এটা বাইরে বেরিয়ে আসবে, এর ডেরিভেটিভ হবে না। চলরাশি কে কে, ওমেগাটা চলরাশি, ওমেগা মানে কৌণিক বেগ। প্রথমে কি বলা হয়েছিল, অসমবৃত্তীয় গতি। অসমবৃত্তীয় গতি মানে কি, এর বেগটা ক্রমাগত হয়, আস্তে আস্তে বাড়বে, মানে ওমেগাটা বাড়বে, কিংবা ওমেগাটা কমতে পারে, তার মানে ওমেগাটা হচ্ছে চলরাশি। আর থিটা, থিটা তো কোণটা, যত অবস্থান পরিবর্তন করবে কোণটা তত আস্তে আস্তে পরিবর্তন করবে, তাহলে থিটাটা হচ্ছে চলরাশি, ওমেগা আর থিটা দুটোই চলরাশি। তাই ডেরিভেটিভটা করো, আরটাকে বাইরে বের করে দাও। এখানে ডেরিভেটিভের রুলটা একটু আলাদা। ডেরিভেটিভের রুলটা হচ্ছে এরকম যে দুটো চলরাশির যদি গুণের ডেরিভেটিভ করতে হয়, যেমন ডি ডিটি অফ এক্স ইনটু ওয়াই, এটা যদি করতে হয় ডি ডিটি অফ এক্স ইনটু ওয়াই, এক্সটাও চলরাশি ওয়াইটাও চলরাশি, তাহলে কি করতে হয় না, প্রথমে যে কোনো একটাকে ধ্রুবক হিসাবে ধরে নাও। প্রথমে এক্স টাকে ধ্রুবক হিসাবে বাইরে বার করব, ওয়াই এর ডেরিভেটিভ করব, মানে dy dt, y এর ডেরিভেটিভ করব প্লাস পরের বারে y টাকে ধ্রুবক হিসাবে ধরে নেব, y টাকে বাইরে বের করে নেব এবং x এর ডেরিভেটিভ করব, মানে dx dt। এই হচ্ছে ফর্মুলা। যদি দুটো চলরাশির গুণের ডেরিভেটিভ করতে হয় এইভাবে ডেরিভেটিভটা করা হয়, যে একটাকে ধ্রুবক রেখে x টাকে ধ্রুবক রেখে y এর ডেরিভেটিভ একবার প্লাস y টাকে ধ্রুবক রেখে x এর ডেরিভেটিভ। এখানে যেহেতু ওমেগা আর থিটা দুটো
চলরাশি আছে, তার মানে থিটাটাকে একবার ধ্রুবক রেখে ওমেগার ডেরিভেটিভ, একবার ওমেগাটাকে ধ্রুবক রেখে থিটার ডেরিভেটিভ করতে হবে, মাঝখানে অতি অবশ্যই প্লাস সিম্বল। এই নিয়মে যদি ডেরিভেটিভটা করি তাহলে ডেরিভেটিভটা বেরোবে এরকম। এই দিকটা মুছছি, ছবিটাও মুছছি, ক্যালকুলেশনটা একটু আরটাকে আচ্ছা এ ভেক্টর সমান আরটা যেহেতু ধ্রুবক আরটাকে বাইরে বের করে সরি আরটাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। এরপর ভেতরে একবার ওমেগাটাকে ধ্রুবক রাখলাম, ওমেগাটা ধ্রুবক, পরের টার্মটা ডেরিভেটিভ মানে ডি ডিটি অফ যেটা আছে মাইনাস আই ক্যাপ সাইন থিটা প্লাস জে ক্যাপ cos থিটা। এ হচ্ছে x টাকে ধ্রুবক রেখে y এর ডেরিভেটিভ মানে ওমেগাটাকে ধ্রুবক রেখে থিটার ডেরিভেটিভ করলাম, প্লাস প্লাস আরো একটা টার্ম থাকবে। এবার y টাকে ধ্রুবক রেখে x এর ডেরিভেটিভ, y টাকে ধ্রুবক রাখা মানে কি এই পুরো ব্র্যাকেটের টার্মটাকে ধ্রুবক রেখে দিতে হবে, ওমেগা ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওমেগা ডেরিভেটিভ মানে হচ্ছে ডি ওমেগা ডিটি, আর পরেরটাকে ধ্রুবক আগে লিখে দিচ্ছি মাইনাস আই ক্যাপ সাইন থিটা প্লাস জে ক্যাপ cos থিটা। এটা যেমন আছে ধ্রুবকই থাকলো, আর ওমেগা ডেরিভেটিভ মানে হচ্ছে ডি ওমেগা ডিটি একটা থাকবে। এটি এটা হচ্ছে পুরো ডেরিভেটিভটা। এবার পুরো ডেরিভেটিভটা আস্তে আস্তে করো। এ ভেক্টর সমান আরটা তো বাইরে আছে, এই আরটা বাইরে আছে, থার্ড ব্র্যাকেটের ভিতরে ওমেগা যেমন আছে তেমন থাকলো, ঠিক আছে। এইটা ডেরিভেটিভ করছি, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে দেখো, একটা মাইনাস সাইন আছে, আই ক্যাপ আছে, ঠিক আছে, মাইনাস সাইন আছে, আই ক্যাপ আছে, আর সাইন থিটার ডেরিভেটিভ হয় cos থিটা, তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হলো cos থিটা, আরেকটা লাইন লিখলাম না, প্লাস প্লাস জে ক্যাপ আছে, জে ক্যাপ cos থিটার ডেরিভেটিভ করতে হবে, cos থিটার ডেরিভেটিভ হয় sin থিটা সরি মাইনাস sin থিটা, সেই জন্য সামনে একটা মাইনাস সাইন থাকলো আর এখানে একটা sin থিটা থাকলো এটি। আর যেহেতু যেহেতু থিটা আছে আর t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তার মানে আরেকটা d থিটা dt টার্মটা থাকবে। এই হচ্ছে প্রথম ডেরিভেটিভটা গেল, প্লাস পরে যদি ডেরিভেটিভটা করি, এটা ডেরিভেটিভ করার কিছু নেই, যেমন আছে তেমনই, মাইনাস আই ক্যাপ সাইন থিটা প্লাস জে ক্যাপ cos থিটা যেমন আছে, আর ডি ওমেগা ডিটি, ডি ওমেগা ডিটি। ফার্স্ট টার্মটা একটু খেয়াল করো, এ ভেক্টর সমান ডি থিটা ডিটি, ডি থিটা ডিটি মানে কি ওমেগা, এই ডি থিটা ডিটির জায়গায় ওমেগা যদি বসিয়ে দিই, সামনে একটা ওমেগা আছে কিন্তু, তার মানে ওমেগা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর আছে এই জায়গায় যদি ওমেগা বসায় তাহলে ওমেগা স্কয়ার হলো, এইখানেও দেখো মাইনাস সাইন আছে, এইখানেও মাইনাস সাইন আছে, তার মানে মাইনাস সাইনটা একটা কমন নিলাম, যেটা পুরো থাকবে ব্র্যাকেটে সেটা হচ্ছে আই ক্যাপ cos থিটা প্লাস জে ক্যাপ sin থিটা, এইটি পড়ে থাকবে। আর নেক্সট টার্মটা যেমন পড়ে আছে প্লাস প্লাস দিয়ে আছে ডি ডি ওমেগা ডিটি, এটাকে সামনে লিখলাম, আর পরে মাইনাস আই ক্যাপ sin থিটা প্লাস জে ক্যাপ cos থিটা, এটি পড়ে থাকছে। লাইনটা অনেক বড় হলো, নেক্সট লাইনে এটা অনেকটাই ছোট হয়ে যাবে। এ ভেক্টর সমান কি লিখতে পারি, আরটাকে যদি ভেতরে গুণ করে দিই, এখানে একটা অলরেডি মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস আরটাকে ভেতরে গুণ করলে
ওমেগা স্কয়ার ইনটু আর, এটা হলো। আর এই টার্মটা কি, ফার্স্ট ব্র্যাকেটের টার্মটা আই ক্যাপ cos থিটা প্লাস জে ক্যাপ sin থিটা। হ্যাঁ বলো 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 বলো। ডি থিটা বাই ডিটি, এইটা তো। এটা কেন এলো? ও, পরের লাইনে ক্যান্সেল হয়নি, ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি মানে কি? এটা তো ওমেগাটা, ওমেগা সমান আমরা কি জানতাম? আচ্ছা, এইটা আমি একটু মুছছি। কৌণিক বেগ ওমেগা সমান হয় থিটা বাই টি, এরকম ফর্মুলা হয়। কৌণিক সরণ বাই সময়, ওমেগার ফর্মুলা এটা কি এরকম ভাবেও লেখা যায়, ডি থিটা বাই ডিটি। তাহলে ডি থিটা বাই ডিটি মানে হচ্ছে ওমেগা, কৌণিক বেগটা। তাহলে এই ডি থিটা বাই ডিটি জায়গায় ওমেগা বসানো হয়েছে। আর সামনে দেখা একটা ওমেগা আছে, আর এইটা একটা ওমেগা, দুটো মিলিয়ে ওমেগা স্কয়ার বসানো হয়েছে। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে আরটাকে যদি ভেতরে গুণ করে দিই, ওমেগা স্কয়ার আর থাকলো। আর এই আই ক্যাপ cos থিটা প্লাস জে ক্যাপ sin থিটা, এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করছে? এটা অ্যাকচুয়ালি নির্দেশ করছে, দেখো, ওই ক্যাপিটাল এন ক্যাপ নরমাল বরাবর একক ভেক্টরটা নির্দেশ করছে। ঠিক আছে? পরের টার্মটা দেখো, প্লাস ডি ওমেগা ডিটি। ডি ওমেগা ডিটিটা কি? দেখো, আর কৌণিক ত্বরণ যখন পড়ানো হয়েছিল, কৌণিক ত্বরণ আলফা সমান ছিল ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। ওমেগা 2 মাইনাস ওমেগা 1 মানে কি? কৌণিক বেগের পরিবর্তন মানে ডি ওমেগা, আর নিচে সময়, এটা ডিটি। তাহলে ডি ওমেগা বাই ডিটি মানে হচ্ছে আলফা, কৌণিক ত্বরণটা। তাহলে ডি ওমেগা বাই ডিটি এর জায়গায় আলফা বসাতে পারি, আলফা। আর এই মাইনাস আই ক্যাপ sin থিটা প্লাস জে ক্যাপ cos থিটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টি ক্যাপটা, ট্যানজেন্ট বরাবর যেটা একক ভেক্টর, সেই ট্যানজেন্ট বরাবর একক ভেক্টর হচ্ছে এটা। তাহলে এ ভেক্টর এর এক্সপ্রেশন আলটিমেটলি এটা দাঁড়াবে। হ্যাঁ, এখানে একটা আর হবে, একটা আর, এই আরটার ভিতরে গুণ হবে, এখানে একটা আর হবে। এবার দেখো, এই টার্ম গুলোকে একটু আগে যা পড়ানো, এইটা এইটা পুরোটাই আগে পড়ানো হয়েছে, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা এখন হলো। ঠিক আছে? এই দুটো টার্মে আগে পড়ানো হয়েছে। কিভাবে একটু দেখে নাও, উপরের লাইনটা একটু মুছছি। আচ্ছা, এ ভেক্টর সমান যেটা বেরিয়েছে, এটাকে যদি একটু সাজিয়ে লিখি, দেখো এরকম ভাবে লেখা যায়, ওমেগা স্কয়ার ইনটু আর মাইনাস এন ক্যাপ, এটা জাস্ট গুণ আছে, এই মাইনাস সাইনটা জাস্ট এন ক্যাপের সামনে দিলাম, আর প্লাস আলফা ইনটু আর ইনটু টি ক্যাপ, এইটি। তাহলে কি এলো না, যদি গতিটা, বৃত্তপথে গতিটা অসমবৃত্তীয় গতি হয়, অসমবৃত্তীয় গতি মানে বেগটা ক্রমাগত আস্তে আস্তে বাড়ছে বা কমছে কিছু একটা, তাহলে যেটা ত্বরণ, সেই ত্বরণের দুটো উপাংশ থাকবে। কি কি উপাংশ? একটা এন ক্যাপ মানে, আচ্ছা ছবিটাতে একটু আসি, এই লাইনটা বুঝলাম। ছবিটা ছিল এরকম, যে একটা কণা বৃত্তাকার পথে ঘুরছিল, এরকম হচ্ছে বৃত্তপথটা, এই তার হচ্ছে কেন্দ্র। ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ বিভিন্ন দিকে ধরা হয়েছিল। এইখানে ছিল পি বিন্দুটা কোন একটা জায়গায়। ঠিক আছে? পি বিন্দুতে যদি থাকে, দুটো দিক কল্পনা করে নেওয়া হয়েছিল, একটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিক, এই দিকটা হচ্ছে এন ক্যাপের দিক, আর একটা হচ্ছে স্পর্শক বরাবর দিক কল্পনা করা হয়েছে, এই স্পর্শক বরাবর, এটা হচ্ছে টি ক্যাপের দিক। ঠিক আছে? এখন এই এক্সপ্রেশনটা খেয়াল করো, এই যে টার্মটা আছে, এই যে টার্মটা, এটা কি নির্দেশ করছে? এর দিক কোনটা? মাইনাস এন ক্যাপ আছে, দেখো এন ক্যাপটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, তাহলে মাইনাস এন ক্যাপ মানে কি? মাইনাস এন ক্যাপ মানে হচ্ছে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে। ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে যদি হয়, তার মানে এটা কেন্দ্রের দিকে, মানে অভিকেন্দ্র। তাহলে এই ত্বরণটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণকে নির্দেশ করছে, অভিকেন্দ্র
অভিকেন্দ্র ত্বরণ, যেটা অলরেডি আমরা নির্ণয় করে নেওয়া হয়েছে। অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা কি হয়? ওমেগা স্কয়ার ইনটু আর হয়, ভি স্কয়ার বাই আর হয়, দুটোই হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের ফর্মুলা। তাহলে এটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, দিকটা দেখে বুঝতে পারা যাচ্ছে, যার মানটা হচ্ছে ওমেগা স্কয়ার আর, আর দিক সমান মাইনাস এন ক্যাপ। এন ক্যাপটা কেন্দ্র থেকে বাইরে ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে, মাইনাস এন ক্যাপ মানে ব্যাসার্ধ বরাবর ভেতরের দিকে, মানে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে এইটি। কিন্তু এই অভিকেন্দ্র ত্বরণ ছাড়াও এখানে আরো একটা টার্ম এসেছে, এই টার্মটা আলফা ইনটু আর। আলফাটা কি? আলফা হচ্ছে, দেখো কৌণিক ত্বরণ আর রৈখিক ত্বরণের মধ্যে একটা সম্পর্ক বার করা হয়েছিল, এ সমান হয় আলফা ইনটু আর। তাহলে এইটা হচ্ছে এক জাতীয় রৈখিক ত্বরণ, এ সমান আলফা ইনটু আর। তাহলে এটা এ বসানো যেতে পারে, এটা এক জাতীয় রৈখিক ত্বরণ। তার দিকটা কি? দিকটা হবে টি ক্যাপ, মানে হচ্ছে স্পর্শক বরাবর। তার মানে এই ক্ষেত্রে দুটো ত্বরণ থাকবে, দুটো দিকে দুটো ত্বরণ থাকবে। কি কি? একটা কেন্দ্রের দিকে অভিকেন্দ্র ত্বরণ, যার মান এটা, আরেকটা হচ্ছে স্পর্শক বরাবর ত্বরণ, এই আরেকটা ত্বরণ থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রাখবে যে আলফা ইনটু আর এটা অ্যাকচুয়ালি রৈখিক ত্বরণকে নির্দেশ করছে, যেহেতু আমরা আগে সমীকরণটা পড়েছি। তাহলে এই টার্মটা হচ্ছে এক জাতীয় রৈখিক ত্বরণ, যার ছবিটা একটু মুছছি এই সাইড। এটা জাতীয় রৈখিক ত্বরণ যার মান সমান হচ্ছে আলফা ইনটু আর, আর যার দিক হচ্ছে স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর। তার মানে অসমবৃত্তীয় যদি গতি হয় তাহলে দুখানা ত্বরণ থাকে, একটা অভিকেন্দ্র ত্বরণ থাকে, আর একটা হচ্ছে স্পর্শক বরাবর ত্বরণ থাকে। কিন্তু যদি সমবৃত্তীয় গতি হয়, সমবৃত্তীয় গতি মানে একই স্পিডে ঘুরছে, সেক্ষেত্রে একটাই মাত্র ত্বরণ থাকবে, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। কারণ কারণ কি না, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা কি জানি আলফা, এই আলফাটা কত হয়? কৌণিক ত্বরণ সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণটা 0 হয়ে যায়। তাহলে আলফাটা যদি 0 বসিয়ে দিই এই জায়গায়, তাহলে এই টার্মটা পুরোটাই থাকবে না, শুধুমাত্র এইটুকু টার্ম পড়ে থাকবে। তাহলে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আলফাটা যেহেতু 0, এই টার্মটা থাকবে না, একটাই মাত্র ত্বরণ পড়ে থাকবে, সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, যেটা হচ্ছে কেন্দ্রের দিকে। আচ্ছা, নিচেরটা বুঝছো? এই গেল তোমার অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ কত হবে। এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন আসবে না, এখনো বলে দিচ্ছি, ক্যালকুলেশন আসবে না। ক্যালকুলেশনটা করে দেখানো হলো নিজেদের বোঝার সুবিধার জন্য। আলটিমেটলি কি সমীকরণটা এলো এইটা একটু খেয়াল রাখবে, যে অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে ত্বরণ হচ্ছে দুটো ত্বরণের যোগফল, একটা হচ্ছে অভিকেন্দ্রের দিকে যেটা অভিকেন্দ্র ত্বরণ, আর একটা হচ্ছে স্পর্শক বরাবর, এটা এক জাতীয় রৈখিক ত্বরণ। এই দুটো যোগফল হচ্ছে তোমার মোট ত্বরণটা। ঠিক আছে, এখন সমবৃত্তীয় গতি যদি হয়, যেটা বললাম সমবৃত্তীয় গতি হলে আমরা কি জানি আলফা সমান 0 হবে। আলফা সমান যদি 0 হয়, তাহলে আলফা ইনটু আর ইনটু টি ক্যাপ যেটা ছিল, আলফার জায়গায় 0 বসিয়ে দিলে এই টার্মটাও 0 হয়ে যাবে। তাহলে সেকেন্ড টার্মটা থাকছে না। তাহলে সেক্ষেত্রে ত্বরণ এ ভেক্টর শুধুমাত্র একটাই পড়ে থাকবে, সেটা হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আর, এইটা আর মাইনাস এন ক্যাপ। পড়াচ্ছি না। আচ্ছা, ওমেগা ইনটু আর মাইনাস এন ক্যাপ, যেটা হচ্ছে শুধুমাত্র অভিকেন্দ্র ত্বরণ। তাহলে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে এর ফর্মুলা এইটা, অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে এর ফর্মুলা হচ্ছে এইটি। এই টার্মগুলো একটু খেয়াল রাখবে। আলটিমেট এই এখন বোর্ডে যা লেখা আছে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর আগের ক্যালকুলেশনটা অনেক বড়, ক্যালকুলেশনটার নাম মনে রাখলেও চলবে, মনে রাখতে পারলে তো খুবই ভালো। ক্যালকুলেশন মনে রাখা তো কিছু না, ক্যালকুলেশন করতে পারলেই হলো। ঠিক আছে, কিন্তু মনে তোমাদেরকে এটাই রাখতে হবে।
এই গেল অসমবৃত্তীয় গতির জন্য ত্বরণ কি কি হবে। অঙ্ক করার ক্ষেত্রে সমবৃত্তীয় গতিটাই সবথেকে বেশি আছে, কম্পিটিটিভ এক্সামে অসমবৃত্তীয় গতিটা আছে। সেক্ষেত্রে মোট ত্বরণ নির্ণয় করতে হবে, ত্বরণের মান কত হবে, মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, কারণ ত্বরণের মানটা কত হবে, অসমবৃত্তীয় গতির ক্ষেত্রে বলছি ত্বরণের মান। আচ্ছা, এটা আশা করি লেখা হয়ে গেছে, কোন টার্মটা কি ইন্ডিকেট করছে। এটা মুছছি, উপরেরটা এইটুকু টার্ম পার্টটা মুছে দিচ্ছি। এটা অসমবৃত্তীয় গতিতে ত্বরণ, যার মান সমান হবে